সর্বপ্রথম আমি এলাকার মধ্যে বিএনপির সাথে জড়িত, বিএনপির কাজ করে আসছি। বিএনপি ছাড়া অন্য কোনো কিছু আমার প্রশ্নই আসে না। এবং হিসাব কিতাব দিক দিয়ে যদি দেখতে যাই, আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলাম যে আমি যে 7 বছর 2 মাস 23 দিন জেলের মধ্যে ছিলাম, আমার হাতের ডান হাতের আঙ্গুল এবং বাম হাতের কবজি কাটা গেল। একমাত্র ছেলে, আমার ছেলেকে মেরে ফেলা হলো। এবং এখনো পর্যন্ত সুদীর্ঘ 17 বছর যে দুর্দিনের মধ্যে আমি জেল থেকে আসার পর থেকেই আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব বিএনপির পাশেই ছিলাম, বিএনপির পাশেই থাকার জন্য। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রাঙ্গামাটি জেলা কাউখালী উপজেলা বেতবুনিয়া সোনাইছড়ি পশ্চিম সোনাইছড়ি এলাকাতে। তো এটা হচ্ছে যে আপনার কাউখালী উপজেলা সদর থেকে দক্ষিণে 15 কিলোমিটার দূরে একটি গ্রাম, এবং তার এইটার গ্রামটির দক্ষিণেই মানে এটা সীমানে আছে রাঙ্গুনিয়া, পশ্চিমে রাউজান এবং পূর্ব রাঙ্গুনিয়া। তো এই কাউখালীর মানে সীমান্তে বেতবুনিয়া সোনাইমুড়িতে আমরা এখানে এসেছি। তো এখানে এসেছি আমরা যার সাথে কথা বলবো এই বাড়িটিতে, ওনার নামটা হচ্ছে পাইসিং। এই পাইসিং মারমার সাথে আমরা একটু সাক্ষাৎকার করব। উনি এই গ্রামে থেকে যে রাজনীতি করেন তার এই রাজনীতি বিষয় নিয়ে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তাহলে আমরা ওনার বাড়ির দিকে যাই, উনি আছেন অবশ্যই, তাহলে দেখা যাক। আদাব। ভালো আছেন? ভালো আছে। আপনি তো এই বাড়িটা তো আপনারই? আমার। আচ্ছা, আপনার নাম পাইসিং মারমা। আপনি অবশ্যই কাউখালী উপজেলা বিএনপি সহসভাপতির দায়িত্বে আছেন। তো আমরা একটু আপনার সাথে কথা বলবো পার্বত্য চট্টগ্রাম বিষয় প্লাস বিএনপির রাজনীতির সাথে, যেহেতু আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তো আমরা কি একটু আপনার সাথে কথা বলতে পারি? তো অবশ্যই। তাহলে আমরা হাঁটতে হাঁটতে একটু কথা বলি আর কি। আপনি এই রাজনীতির সাথে কখন থেকে জড়িত? আমি এই রাজনীতির সাথে 1991 সাল থেকে জড়িত। জি জি। মানে তখন কি এই কাউখালী উপজেলায় কি আপনাদের মারমার কোনো বিএনপি রাজনীতি কেউ ছিলেন তখন? বলতে গেলে মারমাদের পক্ষে কোনো রাজনীতির মধ্যে ইনভলভ ছিল না, শুধুমাত্র আমি একলা ছিলাম। থেকে আমিও লোকালি একজন স্থানীয় ইউপি মেম্বার হলাম। মেম্বার হওয়ার পরেই দেখতেছি যে আপনার 95-96 সালের মধ্যে যখন আওয়ামী লীগ এখানে আপনার বাংলাদেশ সরকারের মধ্যে যে জাতীয় সংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন এরপর পরেই দেখতেছি যে কি আওয়ামী লীগের একছত্রভাবে সব কিছু দখল করে নেই। তখন মারমাদের পক্ষ থেকে এইরকম নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, বিদায় আমাদেরকে অনেক অত্যাচার অবিচার করছে। তারপরও অনেক কষ্টের বিনিময়ে অনেক এই কৌশল অবলম্বন করে আমি রাজনীতি করি। রাজনীতি করার পর থেকে 2002 সালের মধ্যে 1 সালের মধ্যে আবার বিএনপি সরকার আসে। আসার পরই এরা বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করে, এই যে বিএনপিকে বোঝায় বিভিন্নভাবে। তারপরে দেখতেছি যে আপনার বিভিন্ন চক্রান্তর মধ্যে আমিও পড়ে গেলাম, যেহেতু আমি একলা এবং মারমা যারা জড়িত এরাও মনে করেন হাতে গোনা নগণ্য সামান্য হিসাবে। আমাকে টাইগার দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না তখনকার। আর একটা বিষয় হচ্ছে আপনার এই আমাদের হিলের মধ্যে বিভিন্ন আঞ্চলিক রাজনীতি থাকার কারণে আমাদের মন্ত্রী সাহেব তখন ওই মনীষপন দেওয়ান ছিলেন, তাকে বিভিন্নভাবে আমার বিপক্ষে ভুল বুঝাইয়া আমাকে আমার ট্যাপের মধ্যে ফেলায়, আমার উপর আক্রমণ করে। তখন আমার আওয়ামী লীগেরা এরা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে ডান হাত কর্তন করে, আবার বাম হাতের কবজিটা কেটে ফেলে। এই দেখেন, এই যে আঙ্গুল দুইটাই নাই। তারপরে আমি দীর্ঘদিন আমি এরপর থেকে 2009 সাল পর্যন্ত জেলেই ছিলাম, চট্টগ্রাম জেল। আপনি তো তাহলে এই পর্যন্ত বিগত সময় আপনার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছিল? অদ্যাবধি পর্যন্ত আপনার 2023 সাল পর্যন্ত 17টি মামলায় আমি মোকাবিলা করছি।
17টি মামলায় মোকাবেলা করছেন। আপনি তো এই কাউখালী উপজেলার বিএনপি সহসভাপতির বাইরেও কি রাঙামাটি কোনো শ্রমিক দল বা কারোর কোনো সাথে ইনভলভ আছেন আরো? আমি রাঙামাটি জেড ফোর্সের মধ্যে সহসভাপতি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদের মধ্যে আবার সহসভাপতি। আচ্ছা আচ্ছা, জেলার জেলার জেলায়। সহসভাপতি। তো আপনি যে জেলে ছিলেন কত বছর? 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত 7 বছর 2 মাস 23 দিন। এরপরে আসছে আপনার 2012 সালে আমার ছেলেকে মেরে 4টি মামলা দেওয়া হয়। 4টি মামলার মধ্যে 1 মাস প্রথমে ছিলাম 1 মাস 18 দিন, আবার দ্বিতীয়বারের মধ্যে ছিলাম আপনার 1 মাস 8 দিন, তৃতীয়বার 2017 সালে ছিলাম আপনার 18 দিন। তার মানে আপনি এই বিগত আওয়ামী সরকারের আমলটাতে পুরোটার সময় প্রায় প্রায় জেলায় প্রায় জেলের মধ্যে জেলায় ছিলেন। জেলের মধ্যেই ছিলাম। হ্যাঁ, তো আপনার 2012 সালে তো আপনার একটা ছেলে মাত্র। জি জি হ্যাঁ, আপনার 2 মেয়ে 1 ছেলে। জি। ছেলেটা বড় ছিল, ছেলেটা কলেজে পড়াশোনা করতো। সেই সময় ছেলেটাকে এইখানে তো মারে, এই বাড়িতে, এখানে এই বাড়িতে নৃশংসভাবে তাকে হত্যা করে। তো এটা কি আপনি কি বিচার পেয়েছিলেন বা তখন কি কোনো আপনার মামলা করতে পেরেছিলেন? আমার মামলা আমি যখন মামলা করতে যাই তখনই আমাকে বিভিন্নভাবে অজুহাত দেখায়, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করানো হয়। এবং কাউখালী উপজেলায় তৎকালীন ওসি সাহেব ছিলেন আপনার শ্যামল মিত্র বড়ুয়া, উনি আমাকে বিভিন্ন ভীতি দেখাইয়া মামলা থেকে বিরত থাকার জন্য আমাকে হুমকি দেয়। তারপর আমি কারো হুমকি কর্ণপাত না করে আপনার মামলা দেওয়ার চেষ্টা করি। দেওয়ার পরেও তাদের ইচ্ছামতো আমার ছেলের ব্যাপারে এবং আমার চাচাতো ভাইয়ের ব্যাপারে জোড়া খুনে হয় তখন। কিন্তু আচ্ছা, আচ্ছা। তখনই আমি ওর সাথে তাহলে আপনার চাচাতো ভাই আমার চাচাতো ভাই একজনকে মারানো হয়। হ্যাঁ। ওইখানে একই সাথে একই ঘটনার মধ্যে দুইজনকে মারা হয়। এই ব্যাপারে তাদের ইয়ার মতো অন্যদিকে মামলাটা অন্যদিকে ধাবিত করার জন্য ভুল একটা প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদন দেওয়ার পরে আমি যখন ওটাকে এই না, অর্থাৎ এটাকে বলে কোর্টে নারাজি দেওয়া। নারাজি দিই, হুম। তখন এই নারাজিটা কোর্টে গ্রহণ করে। কোর্টে গ্রহণ করার পরে এই ওসি সাহেবকে সুকজ করানো হয়। সুকজ করার পরে ওসি সাহেব আমাকে আরো বিভিন্নভাবে 3-4টা মামলার মধ্যে এই মিথ্যাভাবে জড়াই দেওয়া হয়। তার মানে হচ্ছে যে আপনি এই আপনার ছেলের হত্যার বিচার পাননি আপনি? না, এখনো এখনো পাননি আপনি। তো আপনি, আমি যতটুকু জানি যে এই যে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘ সময় থেকে এই এই এলাকাটাতে আপনি কাউখালীতে একমাত্র লড়াই সংগ্রাম করেছেন। পাশাপাশি বর্তমান তো ধরেন এখানে তো এই পার্বত্য চট্টগ্রামে একটা হেলটেক্সের একটা আছে, ওই আঞ্চলিক রাজনীতি একটা চাপও আছে। তো আপনি সেই আঞ্চলিক রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? আঞ্চলিক রাজনীতিটাকেও খাটো করার মতো কোনো অবকাশ নাই। আঞ্চলিক রাজনীতি যেহেতু এটা বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়ে গেছে আপনার 97 সালে। এখন আমরা যেহেতু জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, যেমন ধরেন আপনার জাতীয় রাজনীতিটা হচ্ছে জাতীয় উন্নয়ন, আঞ্চলিক রাজনীতিটা হচ্ছে আপনার এই যে মনে করেন বিভিন্ন সম্প্রদায়ের স্বার্থ এবং উন্নয়ন, বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকেও খাটো করার মতো কোনো অবকাশ নেই। তাদেরকেও আমি এই যেটা আমি একজন ইয়ার হিসাবে আমিও ওদিকে মোটামুটি একটা সাপোর্ট দিই। না, সাপোর্ট তো দেন, ঠিক আছে, কিন্তু ধরেন আমাদের হিলটেক্সে তো আঞ্চলিক পরিষদ আছে। এখন এই পরিষদে সন্তু লারমা ধরেন সেই চুক্তির পর থেকে প্রতিমন্ত্রী পদমর্যাদা পেয়ে আসছেন, কিন্তু এটা কোনো রদবদল নেই। না, এটা কোনো রদবদল। হ্যাঁ, তো সেটা আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই গতানুগতিকভাবে পর্যায়ক্রমে পরিবর্তন
দরকার আছে, দরকার ছিল এটা, দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু একই সরকার মানে একক আধিপত্য, এটা একক আধিপত্য করার কারণে মনে করেন বিএনপি 17 বছর পরে মাত্র আসলো। হ্যাঁ এর আগে যদি বিভিন্ন সরকার চেঞ্জ হতো, চেঞ্জ হওয়ার পরেই মনে করেন এটা একটা রদবদল হতো। এখন মনে করেন শান্তি চুক্তির অনুযায়ী ওটাকে তো সম্ভবত এই ওটাকে রাখানো হয়েছে, শান্তি চুক্তি অনুযায়ী ওটা বাস্তবায়নের একটা অংশ বলে আমি মনে করি আর কি। হুম। শান্তি চুক্তি সরকারের সাথে যেভাবে হয়েছে ওইভাবেই একটা বাস্তবায়নের একটা এটা তো বাস্তবায়ন হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার কথা আমি যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে যে মানে এই একক আধিপত্যটা না থাকাটাই উচিত ছিল, মানে এটা পর্যায়ক্রমে হওয়া প্রয়োজন ছিল, ধাপে ধাপে একজনকে একজন ধাপে ধাপে ওটা। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হওয়া প্রয়োজন ছিল। তবে ওই রকমই একটা আবার এরকম এবিলিটি, এরকম মন মানসিকতা, এইভাবে নেতৃত্ব গড়ে ওঠারও তো দরকার আছে, ওটা মনে করি আর কি। আচ্ছা আচ্ছা, 5 আগস্ট তো নির্বাচন হলো, আপনাদের, আপনি যেহেতু বিএনপি করেন, বিএনপি দল সংখ্যা 2/3 সংখ্যাগরিষ্ঠ 212 আসন নিয়ে তারা সরকার গঠন করলো। তারেক রহমানও দেশে আসলেন, সরকার নির্বাচন করলেন এবং সরকার গঠনের প্রধানমন্ত্রী হলেন। তো এখন আপনি বর্তমান সরকারের আগামী ভবিষ্যৎটা আপনি কি বলে দেখছেন? তারেক রহমান অবশ্যই আগের মতো তারেক রহমান নাই, আমরাও তারেক রহমানকে আমাদের এই আগামী প্রজন্মের একজন রাষ্ট্রনায়ক বলে আমরা মানি এবং ঘোষণাও করি। তারেক জিয়ার নেতৃত্বে আমরা অগ্রসর হই। আমি যতটুকু মনে করি তারেক জিয়া অনেক কিছু বর্তমানে মন মানসিকতা, চিন্তা চেতনা, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে খুব একটু আগের চাইতে উন্নত হয়েছে বলে মনে করি। এই যেমন ধরেন আপনার বিদেশ থেকে আসার প্রত্যাবর্তনের পরপরই ঢাকার মধ্যে যখন সম্বোধনা দেওয়া হয়, তখনই আমার ছোট জ্ঞানে আমি যতটুকু মনে করি একটা বক্তব্যের মধ্যে উল্লেখ করেছে যে কি বাংলাদেশে বসবাসরত পাহাড়ের এবং সমতলে সবাই আমরা বাংলাদেশি। এই একটা কথার উপরে ডিপেন্ড করে দেখেন আপনি আমাদের হিল ট্যাক্সের মধ্যে, বিশেষ করে রাঙামাটির মধ্যে জেএসএস পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তার একটা বক্তব্য উক্তি আপনার আমাদের শ্রদ্ধেয় এই সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, উনি ওটাকে মূল্যায়ন করেছে বলে আমি মনে করি আর কি। আচ্ছা আচ্ছা, এখন সেটা তো মূল্যায়ন করেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাসিং মাহমুদ, আপনি তো এই এলাকাতে মেম্বার ছিলেন। জি, মেম্বার ছিলাম, লোকাল মেম্বার ছিলাম। আপনি 90 আমি 91 থেকে 97 পর্যন্ত এখানে এই এলাকার এলাকার মেম্বার মধ্যে ছিলেন। মেম্বার ছিলাম হ্যাঁ, এবং 97 সালে এই চেয়ারম্যান রান করি। এই আওয়ামী লীগের যে জেলা পরিষদের চেয়ারম্যান, আগে সদস্য ছিল, পরবর্তীতে চেয়ারম্যান হয়েছে আপনার অংশীপুর চৌধুরী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা আমি দ্বিতীয় অবস্থানের মধ্যে ছিলাম। দ্বিতীয় অবস্থান থেকে আবার এর পরপরই তার সাথে আমার রাজনৈতিকভাবে দ্বন্দ্ব একটা থেকে যায় আর কি। একদিক দিয়ে আপনার আওয়ামী লীগ, আমি বিএনপি, দ্বিতীয়ত হচ্ছে আমি তার সাথে এই চেয়ারম্যানে রান করছি, ওটাই হচ্ছে তার সাথে প্রতিদ্বন্দ্ব আর কি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের মানে জেলা পরিষদগুলো, এটা তো জেলা পরিষদের গঠনতন্ত্র হচ্ছে যে হিল ট্যাক্সের ম্যানুয়ালগুলো হচ্ছে আলাদা একটা আলাদা একটা তো সেক্ষেত্রে ধরেন এখন তো নতুন সরকার এসে নতুন জেলা পরিষদ গঠন করা হবে। হ্যাঁ, তো এই নতুন জেলা পরিষদ হিসাবে আপনার চিন্তা ভাবনা কি? জেলা পরিষদ গঠনটা কিভাবে হলে সুন্দর হয়, বা কি চাওয়া পাওয়া আছে? আপনার কোনো কি চাওয়া পাওয়া আছে কিনা? অবশ্যই আমার চাওয়া পাওয়া আছে, কারণ আমি এই এলাকার সবচেয়ে সর্বপ্রথম আমি এই এলাকার মধ্যে বিএনপির সাথে জড়িত, বিএনপির কাজ করে আসছি। বিএনপি ছাড়া অন্য কোনো কিছু আমার প্রশ্নই আসে না। এবং এই হিসাব কিতাব দিক দিয়ে যদি দেখতে যাই, আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলাম যে আমি যে 7 বছর 2 মাস 23 দিন জেলের মধ্যে ছিলাম, আমার হাতের ডান হাতের আঙ্গুল এবং বাম হাতের কবজি কাটা গেল,
একমাত্র ছেলে, আমার ছেলেকে মেরে ফেলা হলো। এবং এখনো পর্যন্ত সুদীর্ঘ 17 বছর যে দুর্দিনের মধ্যে আমি জেল থেকে আসার পর থেকেই আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব বিএনপির পাশেই ছিলাম, বিএনপির পাশেই থাকার জন্য চেষ্টা করছি এবং সাংগঠনিকভাবে আরেকটু অগ্রসর হওয়ার জন্য আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং সার্বিক আমাদের নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। অবশ্যই এটা যদি মূল্যায়ন করে যে একজন ত্যাগী এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে যে একনিষ্ঠ কর্ম, এটা যদি মূল্যায়ন করা হয় অবশ্যই আমি একজন, সেই দিক থেকে আমি জেলা পরিষদের সদস্য হিসেবে আপনারা তো 3 পার্বত্য জেলার মধ্যে জেলার মধ্যে রাঙ্গামাটি জেলা একটা পুরনো জেলা, ঐতিহাসিক জেলা, ইতিহাস জেলা, একটা 100 বছরের উপরের একটা জেলা। এই জেলা থেকে এ পর্যন্ত যারা এমপি হয়েছেন প্রায় একজন বা দুজন ছাড়া প্রায় মন্ত্রী হয়েছেন। তো দীপেন বর্তমান যে আপনাদের এমপি অ্যাডভোকেট কি দীপেন দেওয়ান তো উনি পার্বত্য ফুল মন্ত্রী পেয়েছেন। তো আপনি দীপেন দেওয়ান মন্ত্রী মহোদয়ের বিষয়ে কি বলবেন? মন্ত্রিত্ব পাওয়ার আপনার অনুভূতি কি? আমি অবশ্যই খুশি, যেহেতু দীপেনদা একজন জেলা যুগ্ম দায়রা জজ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার কথা ধরে আমাদের বিএনপি রাঙামাটি জেলার মধ্যে হাল ধরেছে। দীর্ঘদিন হাল ধরার পরে মাঝখানে কিন্তু উনাকে প্রত্যেক দলের মধ্যে আপনার একটা গ্রুপিং কুণ্ঠাসা থাকে, কুণ্ঠাসার মধ্যে ছিল। আমি মনে করি এবং সাধুবাদ জানাই আমার দেশনায়ক তারেক জিয়াকে, তারেক রহমান সাহেবকে সাধুবাদ জানাই। উনি যে একজন ত্যাগী, উনি যে একজন একনিষ্ঠ কর্ম, তাকে মূল্যায়ন করা হয়েছে। যেমন উনি ত্যাগী হিসাবে আপনার মূল্যায়ন পেয়েছে, তদ্রূপ কাউখালী উপজেলার থেকে শুরু করে রাঙামাটির মধ্যে যে 10টা উপজেলা আছে, প্রত্যেক উপজেলা থেকে এইরকম ত্যাগীদেরকে যদি মূল্যায়ন করা হয় তাইলে আমাদের রাঙামাটি জেলাটা সবচেয়ে 3 ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট জেলা হিসাবে উন্নীত হবে আমি মনে করি আর কি। আসিং মং মার্মা দাদা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো মেম্বার যখন ছিলেন, জি জি, টানা 7 বছরে এই এলাকাতে একটা এখন যে সৌন্দর্য দেখা যাচ্ছে, তখন তো একটা অজয় পাড়ার মতন খুবই একটা ছিল, গ্রামে ঢুকাটা খুব কষ্ট ছিল। এই মানে আপনার হাত দিয়ে উন্নয়নের ভূমিকাটা কি ছিল? মানে এই ধরনের উন্নয়ন করেছেন? আমি 91 সালের পর থেকে মেম্বারি হিসাবে, লোকাল স্থানীয় ইউপি মেম্বারি হিসাবে ছিলাম। এই যে তখন অজয়পাড়া থাকা সত্ত্বেও আমার নিজের হাতে গড়া একটা প্রাইমারি স্কুল আছে, বর্তমানে সরকারিকরণ করা হয়েছে। ওটাকে আপনি বললেই তো বিশ্বাস করবেন না, বাঁশের সাঁকু দিয়ে আমরা বসার জন্য টুল টেবিল এবং তজ্জা দিয়ে টেবিল করে আমরা প্রাইমারি স্কুলটা পরিচালনা করেছি, শুরু করার পরে রেজিস্ট্রেশন পাইলাম। রেজিস্ট্রেশন পাওয়ার পরেই আমিও পরিশ্রম করছি, আমার শিক্ষক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। পরিশ্রম করার পরে বোধহয় গ্রামবাসীরও কিছু সার্বিক সহযোগিতা ছিল, বর্তমানে এখন সরকারি হিসাবে স্বীকৃতি পেয়েছে। এর পাশাপাশি 2 বছর পরে এই 94 শেষের দিকে অর্থাৎ 95 সাল থেকে আর একটা হাই স্কুল, তখন ছিল কাশখালী উচ্চ বিদ্যালয়, এখন ওই কাশখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, মানে কাশখালী জুনিয়র স্কুল হিসাবে শুরু করেছি। ওটাও বর্তমানে মোটামুটি সরকারের থেকে পাঠদান অনুমোদন পেয়েছে। আজকে 3 বছর যাবৎ এসএসসি পরীক্ষা দিচ্ছে ওইখান থেকে। অনেক ছাত্রছাত্রী বেরিয়ে এলাকাও একটু শিক্ষিত হার বেড়ে গেছে এবং এলাকাও আর একটা সৌন্দর্য বেড়ে গেছে আপনার। আর তার পাশাপাশি চেষ্টা করেছি আপনার রোডঘাট করার জন্য। এখানে মনে হয় রোডঘাটের পাশাপাশি আমি যেটা মন্দির ঘর নিয়ে মনে আপনার কিছু কাজ করেছেন। অবশ্যই এখানে আমি রাস্তা দেখে আসলাম কিছু মন্দির ঘর নিয়ে। জি 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 জি, আমার এলাকার মধ্যে আমি একজন বিএনপির মনা হিসাবে আপনার আওয়ামী লীগের দেখেন অন্য সাইডে টুকিটাকে উন্নয়ন করলেও আমার মন্দিরে আমার এলাকার মধ্যে টোটালি বলতে গেলে একটা ইটাও দেওয়া হয় নাই, বাজেট দেয় নাই।
এসে নির্বাচন চলাকালীন, নির্বাচন আগে এসে বলতো আমি বিহারের মধ্যে ওয়াদা করি। স্বয়ং দীপঙ্কর দেওয়ান এবং অংশীবাবু সাবেক উপজেলার চেয়ারম্যান কয়েকজনে এসে বলে যে আমরা তোমাদেরকে দেব। নির্বাচনের পরে কিছু দেওয়া হয় না, শেষ পর্যন্ত এলাকার সব কিছু আমার ব্যক্তিগত আপনি বিশ্বাস করেন আমাদের এই বিহারটা প্রায়, এই বলাটা ঠিক না, 1 কোটির উপরে আমার উপার্জিত টাকা থেকে আমার এই বাড়িতে দেখছেন বা এইরকম ছোটোখাটো একটা এই বাড়ি করার আগে আমি মন্দিরটা আমার তরফ থেকে করে দিতে হয়েছে আর কি। তো দেখেন আপনার এইরকম যদি বৈষম্য করে তাইলে তো আর এলাকার উন্নয়ন হবে না। উন্নয়ন করতে গেলে আপনার যেখানে আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক এভাবেই তো ওনার সমষ্টিগতভাবে করার দরকার। কিন্তু বৈষম্য আচরণ করে গেছে আওয়ামী লীগেরা যেখানে আওয়ামী লীগ কর্মী আছে ওই এলাকার মধ্যে টুকিটাকি উন্নয়ন করছে, অন্যান্য এলাকার মধ্যে উন্নয়ন করা হয়। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন নির্যাতিত বিএনপি নেতার সাথে, এবং যিনি সন্তানহারা, যিনি ভাইহারা হয়েছেন এই তার এই ভিটে বাড়িতে। তো দীর্ঘ 17 বছরেই উনি 17টি মামলার অধিক কাঁধে নিয়ে উনি ঘুরেছেন, মামলা হুলিয়ে নিয়ে জেল খেটেছেন, 6-7 বার উপরে জেলে গিয়েছেন। এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন উনি, এবং দীর্ঘ সময়টায় উনি বিএনপির পিছনে, সেই 90 থেকে যদি বিএনপি ধরেন আপনি এখন পর্যন্ত এই 35 বছরের রাজনীতিতে তার বিএনপি ছাড়া সে কিছু বলবেন না। তো উপজাতিদের মধ্য থেকে আমি মনে করি যে এই ধরনের বিএনপি প্রাণ বন্ধু, বিএনপির নিবেদিত একজন কর্মী পাওয়াটা খুবই কঠিন, যিনি ত্যাগ স্বীকার করেছেন, যিনি নির্যাতনের পরও, যাকে বারবার নির্যাতন করার পরে এই বাড়িতে এসে তারপর উনি জেল খাটার পর উনি বিএনপি ছাড়েননি, বিএনপির হাল ধরে রেখেছেন। এই ওনার হাত ধরে কাউখালীতে উপজাতীয় বিএনপি সংগঠনগুলো গড়ে তুলেছেন। তো আমরা প্রত্যাশা করব এই বিএনপি সরকারের কাছে ওনাকে যেন যথাযথ মূল্যায়ন করা হয়, এবং আজকে আমরা সরকারের কাছে আবারও আবদার করব যে তার রাজনীতি ধর্ষণ এবং রাজনীতির পরিক্রমা থেকে, রাজনীতির চিন্তা চেতনা থেকে তাকে যেন সঠিক জায়গাটিতেই স্থান করে দেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী, এবং আজকে যে তার বাড়িতে এসেই আমরা কথা বলতে পেরেছি, তাকে পেয়েছি, সেজন্য আমরা পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানাই। আপনারা সময় দিয়েছেন আমাদের সাথে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে আমরা এখানেই শেষ করব। আবারও কখনো কোথাও দেখা হবে, সে মাঠে ময়দানে, রাজপথে, এবং কারোর সাথে কথা আলাপ আলোচনায়। ভালো থাকবেন। খোদা হাফেজ।